প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, 2026 সালের যে নির্বাচন হয়েছে, আমাদের জাতীয় নির্বাচন, সেখানে দুটি পদ শূন্য হয়েছিল এবং সেই দুটি পদের জন্য কিন্তু এখন আবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে 9 তারিখ। সেই উপনির্বাচনে কি হচ্ছে আমরা সেটি নিয়ে আজ কথা বলবো। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনে। এছাড়াও আসলে সংসদের বিতর্ক কিন্তু এখনো চলমান এবং জনজীবনের কিন্তু এখনো কোনো মানুষজন কেমন আছে, জ্বালানির যে অভাব এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমরা যে দোলাচলের মধ্যে আছি, ক্লাস কি অনলাইনে যাবে আসলে, বা এনার্জি সেভ করার জন্য সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে, হামে অর্ধশতাধিক শিশু মারা যাচ্ছে, সেই জরুরি অবস্থায় সরকার কি করছে, জনজীবনের মূল্য কতটুকু, সেইগুলো নিয়েও আমরা আলোকপাত করব। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন মোহাম্মদ আরাফাতুর রহমান আপেল, সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা যুবদল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএনপি, এবং আমাদের সাথে আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আরাফাতুর রহমান আপেল, আপনার কাছে জানতে চাই উপনির্বাচনের প্রস্তুতি কেমন চলছে, যেহেতু আপনি বগুড়ায় কেমন চলছে এবং কে মনোনয়ন পেয়েছে, নির্বাচন কোন দিকে যাচ্ছে, কি হবে বলে মনে করছেন? আপনারা জানেন, বাংলাদেশের 64 জেলার মধ্যে বগুড়াকে বিএনপি ঘাঁটি হিসেবে বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করে মানে, এবং বগুড়া এই 6 আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় সংসদ ইলেকশনে তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। যেহেতু সংবিধানে আছেন যে একটি আসন ছেড়ে দিতে হবে ঢাকা 17-তে এবং বগুড়া সদর 6 আসনে, তো উনি ঢাকার 17 আসন রেখেছেন আর বগুড়া 6 সদর আসন ছেড়ে দেওয়ার কারণে বগুড়াতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল মাসের 9 তারিখে। আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের রহমতে সর্বোচ্চ ভোটে আমাদের ধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা ভাই সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে, এটা আমরা আস্থা রাখি এবং বিশ্বাস করি। এবং সেই মোতাবেক বগুড়ার সর্বস্তরের নেতাকর্মী সহ বগুড়ার জনগণ, সাধারণ জনগণ পর্যন্ত তারা সবাই কাজ করছে যাতে করে ধানের শীষ মার্কায় আমাদের প্রিয় নেতা রেজাউল করিম বাদশা ভাইকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে আমরা যেন তাকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ধন্যবাদ। আমরা জয়নাল আবেদিন শিশিরের কাছে যাই। দেশে অনেক জরুরি অবস্থার আসলে সৃষ্টি হয়েছে, হামের কথা বলছিলাম, বা জ্বালানির জন্য আমরা প্রতিদিনই লাইন দেখতে পাই। সংসদে তো আসলে আমরা অন্য রূপ দেখতে পাচ্ছি, আপনাদের সেই সংস্কার না সংশোধন সেই জায়গা থেকেই বের হতে পারছেন না আমাদের সংসদ সদস্যরা, কি বলবেন? বর্তমান সরকার আসলে কথা এবং কাজে মিল রাখতে পারছেন না। সংসদে মন্ত্রী বলছেন যে দেশে জ্বালানি কোনো সংকট নাই, কিন্তু আমরা রাস্তায় দেখি গাড়ির দীর্ঘ লাইন, সারি সারি লাইন, শেষ হচ্ছে না। জ্বালানির জন্য হাহাকার। জ্বালানি সংকটের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান 3 দিন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ বলতে অনলাইনের ব্যবস্থা করা হয়েছে, অফলাইনে আর শিক্ষা প্রতিষ্ঠান যেতে পারবে না। কিন্তু তারপরেও দেখেন কেমন অসত্য তথ্য দিয়ে সরকার বেরাচ্ছে বা সরকার মধ্যে অনলাইনে আসার সিদ্ধান্ত কি চূড়ান্ত হয়েছে? হ্যাঁ, সরকার ব্যবস্থা দিয়েছে, অথচ সরকার বলছে জ্বালানি কোনো সংকট নাই। অথচ আন্তর্জাতিক গণমাধ্যমে অলরেডি বাংলাদেশ নিয়ে খুবই ভয়াবহ একটা প্রেডিকশন দিয়েছে। এই ইরান আমেরিকার যুদ্ধে পৃথিবীর অনেক দেশে জ্বালানি ফুরিয়ে যেতে পারে, এর মধ্যে 1 নম্বরে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। এখন সরকার বলছে তার জ্বালানি সংকট নাই, ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে বাংলাদেশ জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। সরকার আবার জ্বালানি দিতে পারছে না, আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আপনারা কি সংসদে এই ব্যাপারে এই যে সরকার এই যে লুকোচুরি খেলা চেষ্টা করছে, এটা আমি মনে করি তারা দিকবিদিক হয়ে যাচ্ছে। তাদের উচিত এই সমস্ত এই গ্লোবাল সমস্যাটাকে না এড়িয়ে বা লুকোচুরি না করে এটাকে নিয়ে সম্মিলিতভাবে এটাকে উতরানো, কিন্তু সরকার এটা করছে না। আপনি দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের মতন গুরুত্বপূর্ণ জিনিস বন্ধ করে দেওয়া হচ্ছে, অথচ আপনার শপিং মল, তারপর হচ্ছে বিলাসজাত যে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে বা আলোকসজ্জার অন্যান্য যে অপ্রয়োজনীয় আলোকসজ্জা রয়েছে, এগুলোর উপর কিন্তু কোনো কড়াকড়ি আরোপ করা হয় নাই, নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে কি আপনার মৌলিক যে চাহিদা শিক্ষা সেক্টরটা এখন পিছিয়ে যাবে। করোনার মধ্যেই এমনি আমাদের বাচ্চা কাচ্চারা ক্লাস বিমুখ হয়ে গিয়েছে, অনেক স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গিয়েছে। সংসদে আপনাদের বিকল্প আমরা মনে করি সরকার
অন্য অন্য যে জিনিসগুলো রয়েছে যেখানে আলোকসজ্জা বেশি হয়, বিলাসজাত বা এখানে শপিং মল, এই সমস্ত জায়গায় বিদ্যুৎ যে সরবরাহটা কমানো হোক। এবং শিক্ষা ক্ষেত্রে এভাবে 3 দিন, প্রথম দিনে 3 দিন বন্ধ করে দিবেন, এটা ভয়াবহ ইফেক্ট ফেলবে। প্রথম দিনে 1 দিন করা যেত, পাইলট প্রকল্প হিসেবে দেখতো কয়দিন হয়। 3 দিন যদি আপনি করেন, বাকি 3 দিন যে স্টুডেন্টরা ক্লাসে যাবে বা কিভাবে যাবে, এত অভ্যস্তর ব্যাপার স্যাপার। আমরা মোহাম্মদ আরাফাতুর রহমান আপেলের কাছে শুনি, কিছু হলেই আসলে সরকার কেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উপর সবার আগে নজর দেয়? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়াও তো অন্য ব্যবস্থাও করা যায়। না, আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান মানে এই যে যারা ছোট ছোট বাচ্চা, তারা যেন কোনো বিপদে না পড়ে, তাদের যেন এই, আর একটু আগে ভাই যেটা বললেন, আগে ওই কথা শুরু করি, ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে তেলের যে প্রভাবটা, এটা তো শুধু বাংলাদেশ না, এটা সমগ্র পৃথিবীতে এই প্রভাবটা পড়েছে। সেটা আপনাদের সংসদ সদস্যরা স্বীকার করছেন না কেন? না না, স্বীকার করছে, কিন্তু এখানে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যেটা বলেছেন যে আগে যে ভদ্রলোক হুন্ডা চালক বা একটা পাঠাও চালক 2 লিটার তেল নিত, সে এখন 15-20 লিটার তেল নিচ্ছে। আগে একজন গাড়ির মালিক যে 5 লিটার বা 7 লিটার তেল তুলতো বা 10 লিটার তেল তুলতো, সে এখন টাঙ্কি ভরানোর জন্য সে এখন 40 লিটার 50 লিটার তেল তুলছে। এইভাবেই তো সংকট তৈরি হচ্ছে। কারণ সরকার যেহেতু বলেছে যে জ্বালানি তেলের সংকট নাই, তাহলে আপনি সরকারের কথা মতোই আমরা চলি। কিন্তু তা তো না, এটা আপনি দেখছেন কিছু পাবলিক, কিছু আপনার, জি, আপনি পিপল প্যানিকের কথা বলছেন, কিন্তু এর মধ্যে কিন্তু সরাসরি ক্রয় করার অনুমোদনও দিয়েছে। যদি সংকট না থাকে তাহলে সরাসরি ক্রয় করার অনুমোদন কেন দিল? আচ্ছা, সরকার তো দেশের জন্য ঘাটতি না হয়, সরকার তো চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করে যাবে, এবং ঘাটতি না হওয়ার কারণে যা যা করানো দরকার সরকার তো করবেই। এটা তো এখন যেভাবেই হোক দেশে যেন তেলের সংকট না হয়, জ্বালানির সংকট না হয়, এটা সরকার তো কাজ করবেই, এবং এই কাজ করার লক্ষ্যে যা যা প্রয়োজনীয় করার দরকার সরকার তো করবেই। কিন্তু এটা যে আমাদের মুঠো যারা বাংলাদেশের কিছু জনগণ আছে, বাংলাদেশের কিছু গাড়ি চালক আছে, কিছু আপনি উবার চালক, পাঠাও চালক, এরা অতিরিক্ত তেল তুলে, এমনও শোনা গেছে যে একটা মোটর বাইক দিনে 4 বার তেল নিয়ে গেছে, তেল ফুল করে নিয়ে যায়, সে বাসায় নিয়ে যায়, সে তেল মজুত করতেছে। একটা গাড়ির চালক সে 40-50 লিটার তেল নিয়ে যায় আরেক জায়গায় সে মজুত করছে। এটা তো করার দরকার নেই। সরকার তো বলছে যে দেশে জ্বালানি এবং তেলের কোনো ঘাটতি এই মুহূর্তে নাই। সরকার বলতে আমরা তাহলে সরকারের কথাই শুনি, সরকারের কথাটা মেনে চলি। তারপরে আমরা যে সরকারের বিরুদ্ধে ভাই যে বলতে যাচ্ছেন, এগুলো আমরা পরেই বলি। যেহেতু সরকার বলেছেন, এবং পাইপলাইনে আপনারা জানেন ইতিমধ্যে ইলেকট্রিক মিডিয়াতে, পেপার পত্রিকাতে দেখেছেন অলরেডি তেলের জাহাজ আমাদের বাংলাদেশের মানে কুড়াইকৃত যে জ্বালানি তেল, সেগুলো অন দ্য ওয়ে, সঠিক হিসাবটা জনগণের সামনে দিলেই তো পারে সমস্যার সমাধান। আচ্ছা, আপনি দিবে না কেন? অবশ্যই দিবে, কিন্তু যখন প্রয়োজন মনে করবে যে এখন এটা জানানো দরকার, তখন জানাবে। কারণ এটা তো লুকোচুরির ব্যাপার না, এটা সমগ্র পৃথিবী এটার প্রভাবটা পড়েছে, শুধু বাংলাদেশ না। এই ইরান বা ইসরায়েলের যুদ্ধের কারণে এই জ্বালানি তেলের প্রভাবটা তো সমগ্র বাংলাদেশে। জি, আমরা জয়নাল আবেদিন শিশিরের কাছে যাই। আমরা আপনাদের সংসদে যে বাহাস আসলে দেখতে পাচ্ছি, সংশোধন এবং সংস্কার, এর মধ্যে আপনারা আসলে কতবার হামির যে মারা যাচ্ছে শিশুগুলো, এগুলো নিয়ে কথা বলেছেন, বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আপনারা যে অবজেকশন জানালেন, বা জ্বালানি তেল, আপনাদের সেই সংস্কারের বাইরে গিয়ে জরুরি অবস্থার যে সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে কতটুকু কথা বলছে বিরোধী দল? দেখেন, বিরোধী দল শুরু থেকেই কথা বলে আসছে। হামিদ টিকা নিয়ে বিরোধী দল বিবৃতি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, জ্বালানি সংকট নিয়ে কথা বলছে, বিরোধী দলে তো কথা বলছে, সরকার তো লুকোচুরি করছে। এবং হামিদ টিকা দেওয়ার দায়িত্ব তো বর্তমান সরকারের। পার্লামেন্টে যে জিনিসটি সবচেয়ে বড় করে দেখছে যে বাংলাদেশ রাষ্ট্রে যে 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে আমরা জুলাই পেয়েছি, জুলাইয়ের মাধ্যমে যে একটা জুলাই জাতীয় শ্রমদের অধ্যাদেশের মাধ্যমে যে আমরা জুলাই মানে পেয়েছি, এটি আমাদের জীবনের সবচেয়ে বড়, মানে বাংলাদেশের জন্য একটা বড় সাফল্য ছিল। এই রক্তের বিনিময়ে আমরা জুলাই জাতীয় সনদের আলোকে একটি জাতীয় নির্বাচন করেছি, একটি গণভোট করেছি। এই জুলাই থেকে জন্ম নিয়েছে 2টি সন্তান, একটি জাতীয় নির্বাচন আর একটি হচ্ছে গণভোট। কিন্তু বিএনপি এখন ক্ষমতায় গিয়ে পার্লামেন্টের 2/3 মেজরিটির এখানে মানে গরিমা দেখিয়ে বা অহংকার করে তারা এখন একটি সন্তানকে তারা অস্বীকার করছে। তারা এখন গণভোটকে মানছেন না, গণভোট রায় মানছেন না। তারা এখন
জুলাইকে তত বেশি প্রয়োজন মনে করছেন না। সবচেয়ে মজার ব্যাপার হলো, কিন্তু বিএনপি তো বলেছে তারা সবচেয়ে মজার ব্যাপার বাস্তবায়ন হলো করবে। বিএনপি যে সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে মানছেন না বলছেন, এই সংবিধানের আলোকে তো তাহলে বিএনপি প্রশ্ন তুলতে হবে যে নির্বাচনটা হয়েছে, ওনারা যে ম্যান্ডেটটা পেয়েছে এটা কি তার বৈধ হয়? যদি গণভোট বৈধ হয়, সাংবিধানিক না হয়, তাহলে ওনারা যে ম্যান্ডেটটা পেলেন এটা কিভাবে বৈধ হয়? তাহলে সংবিধানের আলো কি এখন কি প্রধানমন্ত্রী কে? তারেক রহমান সাহেব নাকি ফেসিস্ট শেখ হাসিনা? বিএনপি ক্লিয়ার করুক। একটা রায় যদি মানেন, আপনি আপনার ম্যান্ডেটের রায়টা মানেন, অন্যটা মানবেন না, তাহলে অন্যরা যদি আপনার ম্যান্ডেটের রায়টা না মানে আপনি কি বৈধ থাকেন? আপনি কিভাবে বৈধ থাকেন? আরও যে ভয়ঙ্কর বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি, বিএনপি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে গুম খুনের মাধ্যমে। বিএনপির উপরে চরম আকারে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সেই বিএনপি এখন মানবাধিকার কমিশনকে সংশোধনের নামে এটা বাতিল করে দিতে চাচ্ছে, গুম কমিশনকে সংশোধনের নামে এটাকে গায়েব করে দিতে চাচ্ছে, এটা বাতিল করে দিতে চাচ্ছে। আপনি কি চাচ্ছেন? জুলাইতে সবচেয়ে বড় আমরা মানে যে সংস্কারের কথা চিন্তা করলাম যে এই দেশে আর কোনো গুণতন্ত্র থাকবে না, সংশোধন এবং এই দেশে আর কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে না, আমরা একটু সর্বোচ্চ চেষ্টা করব। ওই বিএনপি নিপীড়িত দল এখন চাচ্ছে ওই মানবাধিকার লঙ্ঘনের ধারাটা অব্যাহত থাকুক, প্রশাসনিক কাঠামোটা, রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্ট বহাল থাকুক, ওই গুমতন্ত্রটা চালু থাকুক। জি, জয়নাল আবেদীন এখন শিশির, বিএনপি এগুলো আমরা অবাক হয়ে যাচ্ছি। বিএনপি কি করতে চাচ্ছে এবং আপনারা সংস্কার বলতে কি করতে চাচ্ছেন? আমরা তো অবশ্যই বলছি, আমরা যে মৌলিক যে সংস্কার রাষ্ট্রের, আমরা সংসদের উচ্চকক্ষে আমরা পিয়ার ব্যবস্থার জন্য আবেদন করেছি, আমরা দাবি তুলেছি এবং সে আলোকে নির্বাচন হয়েছে। আমরা এটা চাই। বিএনপি এটাতে মানে এখন এটাকে পাশ কাটানোর চেষ্টা করছে। আমরা বলছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। বিএনপি চায় না প্রধানমন্ত্রীর ইচ্ছা মতন এখানে পকেট কমিটি যেভাবে হয়। বিএনপি তো আগে থেকে এগুলো নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপি নোট অফ ডিসেন্ট এখানে জনগণ তো বিএনপি নোট অফ ডিসেন্টের উপর ইয়ে করে নাই। জনগণ এই জুলাই যে গণভোট রায় দিয়েছে, বিএনপি যে তখন বলেছে যে এটা বিএনপির উপর বিট্রে করা হয়েছে। আপনি এখন যেটা বলছেন যে গণভোটের রায় না মানলে আপনাদের সাথে প্রতারণা, তাহলে তো তখনও বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে। না, আপনি আমার বলেন বিএনপির দলীয় ইশতেহার গুরুত্বপূর্ণ নাকি জাতির গণভোটের ম্যান্ডেট গুরুত্বপূর্ণ? অবশ্যই জাতির গণভোটের ম্যান্ডেট। তাহলে আপনি এখানে একটা দল বড় নাকি জাতির ম্যান্ডেটটা বড়? জি, অবশ্যই বড়। কিন্তু এখন বিএনপি বলতেছে সে সংবিধান সংশোধনী কমিটি করবে, অথচ বিএনপি যে কথা বলে বারবার বলে আমি আমার 31 দফা মানে রাষ্ট্র মেরামতের 31 দফা, এর বাইরে আমি যাব না। 31 দফার 1 নং দফাটাই ছিল সংবিধান মানে আপনার সংস্কার। সে তাহলে তো প্রথম দফাটাই সে লঙ্ঘন করলো, সংস্কার থেকে এখন সে সংশোধনীতে আসলো। তার 31 দফার মধ্যে সে সংস্কার বলে নাই। আর আরেকটা দফা দেখেন, সে তার যে 20 নম্বর দফাটা আছে স্থানীয় সরকার নির্বাচন, সে বলেছে স্থানীয় সরকারে কোনো প্রশাসক বসাবে না, জনপ্রতিনিধিরাই নির্বাচিত জনপ্রতিনিধিরাই এখানে থাকবে। অথচ বিএনপি ক্ষমতা আসার পরে তার দলের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য জেলা পরিষদে প্রশাসক বসাই দিল, সিটি কর্পোরেশনের প্রশাসক বসাই দিল। অথচ সে তার 20 নং যে মানে ধারাটা আছে রাষ্ট্র মেরামতের 31 দফার 20 নং দফাটা, সেটা লঙ্ঘন করলো এবং সে বলল কি সবার আগে বাংলাদেশ। কিন্তু দেখেন যখন স্থানীয় প্রশাসনে সে যে প্রশাসক নিয়োগ দিল, অন্য কোনো দলের বা কোনো সাধারণ নাগরিকের যোগ্য কাউকে নিয়ে আসছে, সম্পূর্ণ তার দলীয় কর্মী, মানে সবার আগে। আমরা একটু আরাফাতুর রহমান আপেলের কাছে শুনি, এখন কি আসলে আবার সে আমরা দলীয়করণের দিকে ফিরে যাচ্ছি কিনা? আমরা তো দেখছি না দলীয়করণের দিকে, কারণ অলরেডি স্থানীয় সরকারের খুব শীঘ্রই আপনি নির্বাচনী ইশতেহার ঘোষণা দিবে এবং সেই নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, বিএনপিও করবে, আর অন্যান্য দল যারা আছে সবাই করবে, জামাত করবে, এনসিপি সবাই করবে। সেই জনগণ যাকে চাবে সেই প্রতিনিধিরা আসে ওই আপনি পৌর প্রশাসক মানে পৌর প্রশাসকও বলেন আর জেলা পরিষদ প্রশাসক বলে, ওইসব জায়গাতে যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে আসবে তারাই ওইসব দায়িত্ব পালন করবে। এখানে তো বিএনপি কখনো বলেনি যে স্থানীয় সরকার নির্বাচন হবে না বা এটা করবে ওটা করবে না বা এদের দিয়ে চালাবে, তা তো না। এটা আপনি খুব শীঘ্রই আপনি দেখেছেন গত কয়েকদিন আগে আপনি ইলেকশন কমিশনার উনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল খুব শীঘ্র দিয়ে দিবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাবে, যারা প্রতিনিধি হয়ে আসবে তারাই এসে দায়িত্ব পালন করবে। এখানে আমি দলীয় কোনো আমি দেখছি না এখানে। আর সংস্কার আর সংশোধনের প্রশ্নে আপনি কি বলবেন? না, আসলে আপনার সংশোধনী যেটা এখন বলছে আর ভাইয়েরা যেটা বলছে সংস্কার, এটা আপনার সংশোধনীর মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। আর ভাইয়েরা বারবারই একই কথা ফিরে যাচ্ছে
যে জুলাই আগস্ট আপনারা এটা কিন্তু কেন ভুলে যান যে বিএনপি 17 বছর রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে এবং 17 বছর আমাদের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা হামলা গুম খুন এমন কিছু নেই স্বৈরের শাসক বিএনপিকে ধ্বংস করার কারণে কিন্তু তখন এমন তো কোনো সরকারের কার্যক্রম পতন চালায়নি। হয়নি, পতন তো হয়েছে এত জুলাই। কিছুর বিনিময়ের পরে এই যে ছাত্র আন্দোলন যে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, আপনারা কিন্তু সরকার পতন আন্দোলন চাননি। কোটা সংস্কার আন্দোলন যে দাবি নিয়ে মাঠে নেমেছিলেন তার সাথে বাংলাদেশের জনগণ বিএনপি সব দল মিলে পার্টিসিপেট করে এই জয়টা আমাদের হয়েছে স্বৈরের শাসকের বিরুদ্ধে। কিন্তু আপনারা শুধু মানে সব জায়গাতেই, শুধু এখানে না সংসদে ওই একই কথা বারবার উপস্থাপন করতে চান যে আপনাদের কারণেই আজকে অমুক প্রধানমন্ত্রী হয়েছে, অমুক স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, অমুক না, এ কথা ভুল। এটা আপনি 17 বছরের বিএনপি সহ এবং এই ছাত্র যে জনতা যে আন্দোলন, ছাত্র জনতা, এই সব কিছুর ফসল, এটা সব কিছুর ফসল। শুধু আপনারা বারবার শুধু ওই একই কথা বলে যাচ্ছে সব জায়গাতে, এটাকে এস্টাবলিশ করা বারবার চেষ্টা কেন করছেন আমরা কিন্তু বুঝি না। আপনারা জানেন জি, সংবিধান সংস্কার করলে বিএনপির সমস্যা কি? আন্তর্জাতিকভাবেও বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়া এসেছে যে বিএনপির উপর যে নির্যাতন চালিয়েছে পৃথিবী ইতিহাসে এ ধরনের কোনো মানে কোনো দলের উপর যে স্বৈর শাসক নির্যাতন চালায় নজিরবিহীন। বিএনপির উপর যে নির্যাতন বললাম তো, বাবার সামনে তার ছেলেকে হত্যা করেছে, ছেলের সামনে বাবাকে নিয়ে যে গুম করেছে। এমনও দেখেছেন যে একটা বাবাকে পায়নি 4 বছরের শিশুকে নিয়ে যে জেলে আটকে রেখেছে 19 ঘন্টা। কত নির্যাতন পার করেছে একমাত্র উপর আল্লাহ পাকের রহমতে, এবং আল্লাহ মানে অতিরিক্ত বাড়লে যা হয় এটা আল্লাহ পাকের রহমতে। আপনি এই ছাত্র জনতা আন্দোলন এবং 17 বছরের বিএনপির আন্দোলনের ফসল ছাত্র জনতা। আমরা একটু মূল বিষয়ে ফিরে আসি। আরাফাতুর রহমান আপেল, এখন সংস্কার করলে বিএনপির সমস্যাটা কোথায়? সে তো নির্বাচনের আগে বলেছিল যে গণভোটের রায় যেটি হবে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করবে। বিএনপি যেটা বলেছে সেটা ক্রমান্বয়ে সব মানে যে 31 দফার যেটা আমাদের যে আছে, জি, যেটা লিফলেট বিতরণ করেছি আমরা ওই নির্বাচনের আগে, 31 দফার মধ্যে যা যা কার্যক্রম, শিশির তো বলছে আপনারা 31 দফারও লঙ্ঘন করছেন। এটা 31 দফার মধ্যেই আমাদের বিএনপি যে কথাগুলো বলেছেন এগুলো পালন করবে। এবং নির্বাচনের আগে বিএনপি যা যা ওয়াদা করেছে আপনারা অলরেডি দেখেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড অলরেডি বিতরণ শুরু হয়ে গেছে। এবং এই যে 25 কোটি বৃক্ষরোপণ, প্রতি বছরে 5 কোটি করে গাছ লাগাবে, যা যা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, আপনি ধীরে ধীরে দেখবেন সব কিছু বাস্তবায়ন হবে। জরুরি অবস্থায় বিএনপি কি করছে? এই যে বিএনপি তো দোষ চাপাচ্ছে যে গত বছর হামের টিকা দেওয়া হয়নি বা গত 8 বছর ধরে দেওয়া হয়নি। যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন উনি যদি তার যথারীতিভাবে তার যে দায়িত্ব পালন করতেন আজকে তাহলে এরকম একটা বিপদগ্রস্ত। এখন তো ওগুলো বলে লাভ নেই, আসলে জীবন তো বাঁচাতে হবে। জরুরি চেষ্টা অবস্থায় কি করছে? এখন সরকার তো চেষ্টা করছে, কেমনে এই যে হামের টিকা অলরেডি আমার মনে হয় এই 4-5 তারিখ থেকে অলরেডি দেওয়া। হ্যাঁ, এই দীর্ঘসূত্রিতার কারণ কি? এটি তো আসলে ইমার্জেন্সি আনার দরকার ছিল। এমার্জেন্সি ভাবে করছে। সরকারে যখন থাকে তখন যারা দায়িত্ব পালন করে ওরা যদি সঠিকভাবে না করে, পরবর্তী সরকার এসে তো আর জাদুর মতো তো একদিনে সব কিছু করতে পারবে না। অন্তর্বর্তী সরকার ছিল প্রায় 1.5 বছর উপরে। আপনারা জানেন তারা কোনো টিকাই দেয়নি বা টিকার কার্যক্রম শুরু করেনি। এখন বিএনপি সরকার এসেছে, স্বাস্থ্যের উপর যে জোর দিয়েছে আপনারা দেখেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সকাল 9টা থেকে সচিবালয়ে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত সমস্ত মন্ত্রণালয় এভাবে অফিস করছেন, চালাচ্ছে। এবং স্বাস্থ্যমন্ত্রীকে অলরেডি নির্দেশ দিয়েছে যে ছুটির দিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করে। শিশির, ইজ ইট টু আর্লি টু কমেন্ট? এখনই কি আসলে আমরা বিএনপি নিয়ে কিছু বলতে পারি না? মানে হানিমুন পিরিয়ড চলছে কিনা এখনো? দেখেন, বিএনপি নিয়ে আমরা বরাবর বলি, এই বিএনপি হচ্ছে বরাবর হচ্ছে যখন সে ক্ষমতায় থাকে সে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। সে নির্বাচিত অনির্বাচিত অনেকের কাছে ক্ষমতা হারায়। তার নির্বাচিত রাষ্ট্রপতি সত্তার ক্ষমতা হারাইলো, তারপরে 9 বছর আমাদের উপর একটা সেনা শাসন চাপিয়ে দিল। তারপরে বিএনপি 1996 সালে তত্ত্বাবধায়ক যে একটা সেটেল ইস্যু ছিল, যে রাজনৈতিক একটা চুক্তি ছিল, ওই চুক্তি ভায়োলেশন করে একদলীয় একটা নির্বাচন করে। বিএনপি 2006 সালে মানে আপনার বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে
একটা 111-এর জন্য বিএনপি সুযোগ করে দেয়, যার কারণে 17 বছর আমাদের উপরে এই কিন্তু নিপীড়ন। BNP তো, এখন দেখেন একই যে সাথে- নিপীড়ন বিএনপি, এই যে ভাই বললেন যে 4 বছরের শিশুকে 18 ঘন্টা গুম করে রাখা হয়েছে, জেলখানে আটকে রেখেছে। ছেলেকে বাপের সামনে থেকে তুলে মানে মানে এগুলো আমরা গুম জানি করা সব। হয়েছে। ওই বিএনপি এখন গুম কমিশন চায় না, সে গুম কমিশন বাতিল করে দিতে চায়। ওই বিএনপি ওই মানবাধিকার লঙ্ঘনের কিন্তু এই বিএনপি জন্য কে তো লঙ্ঘনগত জনগণ জন্য ভোট সে দিয়ে কমিশন। বিজয়ী করেছে, যেটা আপনাদের এখন আপনি কি মনে করেন এই বিএনপি মানে আবার মানে বড় ধরনের বিপদের হাত থেকে সে বাঁচতে পারবে? ওকে, আমরা তো দেখছি এ বিএনপির ফিটনেস আমরা দেখা শেষ। এ বিএনপি মানে আপনার 28 অক্টোবরে কয় মিনিট দাঁড়ায় দেখতে পারছে আমি মানে এগুলো বলবো না। আপনাদের 11 দলীয় জোট এখন যদি আমি ক্ষমতায় আমি আসতো, শুধু তাহলে আমি আরো আমি ভালো শুধু দেশ এতে চলতো। ভাই বলে যেটা বললো যে বিএনপি তার দলীয় প্রতিশ্রুতি, রাষ্ট্র সংস্কার 31 দফা, সংবিধানের বাইরে যাবে না। তো বিএনপি তো সংবিধানের আলোকে 2024 সালে ইলেকশনের আগে, আমি ইলেকশনের আগে সাংবিধানিকভাবে তো অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। ওই সাংবিধানিক অসহযোগ আন্দোলন দিয়ে তো বিএনপি সরকার পতন করতে পারে নাই। বিএনপি 2014 সালে সংবিধানের ভিতরে থেকে অনির্দিষ্টকালে অবরোধ দিয়েছে। ওই অনির্দিষ্টকালে অবরোধ আমরা বলবো বেশি বলি, ওই অবরোধ এখনো প্রত্যাহার করা হয় নাই। জি, তো এখন বিএনপি তো সংবিধানের দোহাই দেয়। সংবিধান কি বিএনপিকে এই ভোটাধিকার দিয়েছে? সংবিধান কি বিএনপিকে এদেশে মানে ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার দিয়েছে? বিএনপি উদ্ধার করতে পারছে এটা? না, এটা তো পুরোপুরি আমরা একটা আপনাদের জুলাইয়ের মধ্য credit-ও না। দিয়ে এই যে এখন বলে জি, যে এটা তো আমরা বলি তারেক জনসাধারণের রহমান credit মানে তারেক রহমান জুলাইয়ের মাধ্যমে মানে প্রধানমন্ত্রী হয়েছে। হ্যাঁ 100% তো তারেক রহমান সাহেব কি বাংলাদেশে কখনো পা রাখতে পারতেন যদি একটা জুলাই না করতো? এটা তো আপনারা একা করেননি। না আমরা বলি এটা তো আমরা একা করি না, পুরো বিএনপি দেশের- বিএনপি ছাড়া করছি, বিএনপির সহযোগিতা নিয়ে নেয় বা বিএনপি সহযোগিতা পাই না, এই কথা কখনো তো বলি না। কিন্তু বিএনপি তো আমরা এটা একটু মূল আলোচনায় আসি। আপনারা যদি ক্ষমতায় থাকতেন তাহলে আপনারা কিভাবে দেশ চালাতেন আসলে? কারণ আমরা তো সংসদের প্রথম দিন থেকে কিন্তু আপনারা দেখেন আমরা এই যে বাংলাদেশে এখন বলা হচ্ছে যে আমরা কেন বিপ্লবী সরকার করি নাই, জাতীয় সরকার করি নাই। বিএনপি একমাত্র দল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার আগে, কোনো উপদেষ্টা ক্ষমতা নেওয়ার আগে বিএনপি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদটা দখল করে সংবিধানের ভিতরে আমাদের জোর করে ঢুকেছি। বিএনপির যে এখন আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব, উনি তখন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। আসাদুজ্জামান সাহেবকে বিএনপি আপনার 7 তারিখে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়, আর সরকার শপথ নেয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার শপথ নেয় হচ্ছে 8 আগস্ট। দেখেন বিএনপি সংবিধানের ভিতরে সবার আগে ঢুকে সে পুরাতন সংবিধানকে আঁকড়ে ধরছে। এখন সে আবার আমাদের ব্লেম দেয়, তোমরা কেন বিপ্লবী সরকার করলা না, জাতীয় সরকার করলা না, সংস্কার করলা না। কিন্তু সে কিন্তু রাষ্ট্রটা সবার আগে সে দখল করছে, রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেল পদটা। তখন তো আপনাদের না শপথ আমরা নেওয়া উচিত হয়নি। না আমরা কি জানি নাকি আপনাদের- বিএনপি আচরণ করবে? আমরা যার মুক্তি আপনাদের দেওয়ার যেসব জন্য সাবেক যাদেরকে আমরা উপদেষ্টা মুক্ত ছিলেন- করলাম, যাদের জন্য যুদ্ধ করলাম, জীবন দিলাম, তারাই যদি পরবর্তী দিয়ে আচরণ করে, আমি এটা মেনে আমরা নিচ্ছি, কার লাগে করলাম? কিন্তু আপনারাও তো আমরা same আচরণ করেছেন। না, আমরা তো রাজনৈতিক দল গঠন করার কথা না, আমরা তো বিদ্যমান পলিটিক্যাল পার্টি সবগুলোর বিশ্বাস করছি, বাধ্য হয়ে গঠন করছেন। বাধ্য হয়ে তো করছি। আচ্ছা, আমরা কেন রাজনৈতিক দল গঠন করব? আমরা তো পলিটিক্যাল নেতাদের মুক্ত করে দিলাম যে তাদের অপমাননা করা হচ্ছে, তাদের অসম্মান করা হচ্ছে, তাদেরকে বেগম জিয়াকে আমরা মুক্ত করে দিই নাই। আমরা বলতে এনসিপি বলতেছি না, ছাত্র জনতা জনগণ, বলতেছি। জি। বিএনপি কি দলীয়ভাবে পারছে এটা? বিএনপি সাংগঠনিক শক্তি দিয়ে পারছে? কিন্তু আমরা তো আমরা- আপনাদের আমরা- আমরা উপদেষ্টাদের যে কাছে জিনিসটা শুনতে বলতেছি- পেয়েছি যে তারা তো অনেকদিন আগে থেকে আসলে রাজনীতি প্র্যাকটিস করেন এবং তাদের সেরকম একটা ইচ্ছে ছিল আমরা দল গঠন শুরু থেকে করার। বলছি, আমরা একদম অভ্যুত্থানের একদিন পরে বিএনপি দ্বারা আমরা প্রতারিত হয়েছি। পরে ঠিক আপনারা সিদ্ধান্ত এই নিলেন এখন দেখেন নির্বাচন জাতীয় করবেন। নির্বাচনের পরেও বিএনপি বলল গণভোটের রায় অনুযায়ী, জুলাই সনদ অনুযায়ী তারা চলবে। এখন এর 2 দিন পরে তারা হচ্ছে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলো, দেশের 70% মানুষের অপমান করলো এবং জনমতকে তারা তোয়াক্কে করলো না। তো এই যে বিএনপি দ্বারা আবার প্রতারিত হলাম, দুভাবে প্রতারিত হয়েছি। 5 আগস্টের পরে একবার অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে আমাদের সংবিধানের ভিতরে ঢুকেছে, দ্বিতীয় না, হচ্ছে আপনাদেরকে জাতীয় ঢুকালো নির্বাচন কিভাবে? করো। আপনারা কি শিশু? আপনাদের কেন আপনারা না, শপথ আমরা তো ওই সময় রাজনৈতিক দল না, ওই সময় তো মানে যারা রাজনৈতিক স্টেক হোল্ডার, বিএনপিরও তো একটা দায়িত্বশীল আচরণ করার কথা, জি, আপনাদেরকে সে তো বোঝাবে সংস্কার করার বিএনপি কথা। এটা। বিএনপি আমাদের আগে রাষ্ট্রপতির সাথে, ক্যান্টনমেন্টে আর্মির সাথে সেট আপ শেষ, জি। লেনদেন শেষ। বিপ্লবীরা এখনো অনেকে মানে লাশ দাফন হয় নাই, বিপ্লবীরা অনেক রাস্তায়। জি, ওই এর তারপরে গিয়ে মানে যুবলীগ নেতা চুপ্পুর কাছে গিয়ে বিএনপি বাধ্য করলো সবাই সরকার ঢোকার জন্য।
বিএনপি এবং আরবি প্রেসক্রিপশনে আপনারা তখন শপথ না নিতেন? এখন না শপথ আমরা তো দেখেন আমরা শপথ আমরা আর বিএনপি ওই সময় তো আমরা আলাদা ছিলাম না। আচ্ছা, আমরা তো মনে করছি বিএনপি আমরা বিএনপি, তো বিএনপি তো পরে সংস্কার থেকে সরে গেল, আমরা জুলাইতে রইলাম। বিএনপি যদি জুলাই থেকে বের হয়ে যায়, জুলাই চেতনা থেকে বের হয়ে যায়, জুলাই প্রতিশ্রুতি থেকে বের হয়ে যায়, জুলাইয়ের ম্যান্ডেটকে অস্বীকার করে, তাহলে এটা কি আমাদের দোষ? আপনাদের প্রথম থেকে অবজেকশন ছিল না, আপনারা তাহলে কেন সেই রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিলেন? ওটাও তো বিএনপির কারণে হয়েছে, কারণ বিএনপি তো রাষ্ট্রপতির সাথে মিটিং করে আমি তো ফেলছে। সেটাই বলতে চাচ্ছি যে এবং আপনারা বিএনপি কি সহ শুধু বিএনপি না, বিএনপি সহ রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সব পলিটিক্যাল পার্টির শপথ নিয়ে নিলেন দায়ী। এখন বিএনপি আগে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিল, তারপরে যুবলীগ নেতা চুপুর কাছে মিটিং করলো, পরে গিয়ে তো দুই একজন সমন্বয়ক গেল, তারপরে এটা বিএনপি সহ সর্বসম্মতিক্রমে। এখন যত কথাই বিএনপি বলুক, আমার কথা বলা হচ্ছে বাংলাদেশের মানুষ বিএনপিকে যেরকম ম্যান্ডেট দিছে, আমার মনে হচ্ছে বিএনপি আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে কাজ আদায় করে নিয়েছে। তো এখন বিএনপিও বোঝা উচিত যে বিএনপির যে ম্যান্ডেট আছে, এই ম্যান্ডেটে যদি সে বৈধতা নিশ্চিত করতে চায়, তাহলে জুলাই যে গণভোটের ম্যান্ডেট জনগণ দিয়েছে ওটার বৈধতা বিএনপিকে দিতে হবে এবং ওটা কার্যকরিতা বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে বিএনপি এখানে বৈধ কিনা এই প্রশ্ন বিএনপির কাছে এখন সামনে বড় হয়ে দেখা দিবে। ওকে, আমরা আরাফাতুর রহমান আপেলের কাছে শুনি, আপনি কি বলবেন শিশির এই সব প্রশ্নের উত্তরে? বিএনপিকে আসলে বিট্রে করেছে কিনা জনগণকে, এবং যখন তারা আসলে জাতীয় সরকার গঠন করেনি বা বিপ্লবী সরকার গঠন করেনি, তখন কি আসলে ছেলে ভুলিয়ে বিএনপি তাদেরকে দিয়ে শপথ গ্রহণ করিয়েছে? সম্পূর্ণ উনি মানে এনসিপি নেতা, যেহেতু উনি এনসিপির যুগ্ম আহ্বায়ক, পুরোপুরি আমি মনে করি যে উনি ভুল তথ্য দিছে আপনাকে। তার কারণ সবার মতামত নিয়ে কিন্তু ওই 5 আগস্টের পরে কিন্তু আলোচনা করেই কিন্তু ওই সবাইকে দায়িত্ব দিয়েছেন। এটা কিন্তু বারবার শুধু বলছে বিএনপি না, সবাই মিলে, এখানে জামাত আছে, এখানে বিএনপি আছে, এখানে আগে তো ওনাদের কোনো তো দল ছিল না, ওনারা ওই এখন যারা এনসিপি তৈরি করেছেন ওনাদের যারা নেতৃবৃন্দ ছিলেন সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েই তো তখন আপনার ওই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করেছে, এরা একক বারবার বলছে বিএনপি কেন সবাই মিলে করেছে, জামাত বিএনপি এনসিপি অন্যান্য ধর্মের সবাই। আপনি দেখেছেন 5 আগস্টে প্রথম আসিফ নজরুল সাহেব উনি প্রথম কিন্তু ওনার লাইফে এসে উনি প্রথম বক্তব্য দিয়েছেন, বিএনপি আগে কখনো যায়নি, উনি প্রথম বক্তব্য দিয়েছেন, তারপরে সবার মতামত দিয়ে সবাই গেছে। শুধু বারবারই আপনার আক্রমণমূলক কথা, মানে আমি তো আশ্চর্য মেনে দেয় যে শ্রীলঙ্কাতেও এরকম বাংলাদেশের মধ্যে ঘটনা ঘটেছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে, ছাত্ররা সরকার পতন শেষ করে যে যার অবস্থানে তারা চলে গেছে। একমাত্র বাংলাদেশে দেখলাম এই ছাত্ররা এসে যখন মানে সরকার গঠনের যখন অংশগ্রহণ হিসেবে যারা জয়েন করেছে, তখন থেকে তাদের মাথায় একটাই যে এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কেমন করে বসবে, এবং রাষ্ট্রীয় ক্ষমতার লোভে তারা অলরেডি একটি দল দাঁড় করেছে, এবং সেই দল এখন 11 দলের মধ্যে সেটাও একটি দল। তা আমার কথা যে আপনারা যদি কোটা আন্দোলন নিয়েই যদি আন্দোলন করে থাকেন, কোটা আন্দোলন শেষ, সরকার পতন হয়েছে, আপনাদের দাবি দেওয়া যে সরকার আসতো দাবি দেওয়া মেনে নিত, আপনারা যার যার অবস্থান শেষে আপনারা ছাত্ররা রাজনীতি করলেও তো সেখানে দোষের কিছু নেই, কিন্তু এখন না ওইটাই না, মানে এটা আমি বলছি যে ওনারা তো ওই সরকার গঠনে মানে এখন আমরা মানে বুঝতেছি তারা ক্ষমতার লোভে, সরকারের আশার লোভে, সরকার গঠনের লোভে তারা যে গণ অভ্যুত্থানে যে পার্টিসিপেট ছিল, আসলে ওটা তো ওটাকে কেন্দ্র করে সেটা নিয়ে গেছে রাষ্ট্র পয়েন্টের আয়োজনে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি সংসদ নিয়ে যে তর্ক বিতর্ক এবং নানান তর্ক বিতর্ক দেশে চলছে, জরুরি অবস্থা সহ সবকিছু সমাধান করে দেশ সুন্দর একটি যাত্রা শুরু করবে সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।